ঢাকার বুকে রচিত হচ্ছে এক অভূতপূর্ব মাস্টার প্ল্যান। দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে কলকাতার নবান্ন, সবখানে এখন রাতের ঘুম হারাম। চীন এখন কৌশলগতভাবে ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। তিন দিক দিয়ে যদি ঘিরে ফেলে এক বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর ছাড়া ভারতের আর যাবার কোনো জায়গা নেই। এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক, আর এই পরীক্ষার নাম পানি। এই পানি নিয়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। প্রতি ফোঁটা পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। অবশেষে কোটিং অ্যাকশন নিল বিএনপি সরকার। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারত, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর। হঠাৎ একই পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে কলকাতার নবান্ন, সবখানে এখন রাতের ঘুম হারাম। সীমান্ত জুড়ে যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং গোয়েন্দা সংস্থা রয়ের গোপন ষড়যন্ত্র আর আগ্রাসন মাথা চাড়া দিয়ে উঠছে, ঠিক তখনই ঢাকার বুকে রচিত হচ্ছে এক অভূতপূর্ব মাস্টার প্ল্যান। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী উগ্র মেজাজের শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশ নিয়ে একের পর এক দাদাগিরি দেখিয়ে চলেছেন, তখন বাংলাদেশের দিক থেকে এমন এক মোক্ষম জবাব ধেয়ে আসছে যা কল্পনা করতে পারেনি মোদী প্রশাসন। আর এই পুরো মাস্টার প্ল্যানের কেন্দ্রে রয়েছেন এমন একজন মানুষ যার নাম শুনলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে শুরু করে দিল্লির ক্ষমতার অলিন্দে রীতিমতো কাঁপন ধরে যায়। হ্যাঁ, তিনি আর কেউ নন, বাংলাদেশের রাজনীতির সেই পুরনো ডন, টানা 17 বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও যাকে একটুও দমানো যায়নি, সেই লুৎফুজ্জামান বাবর। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং শ্বাসরুদ্ধকর রাজনৈতিক বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি বাংলাদেশ ভারত ছায়াযুদ্ধের আসল রহস্য। কিভাবে তারেক রহমানের এক ইশারাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে শুভেন্দু অধিকারী আর রয়ের সমস্ত নীল নকশা, এবং লুৎফুজ্জামান বাবর যদি ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে সীমান্তে কি ভয়ঙ্কর ম্যাজিক ঘটতে যাচ্ছে, তার সবকিছু থাকছে আজকের আয়োজনে। তাই কোনোভাবেই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের আলোচনা প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশের রক্ত গরম করে দেবে। শুরুতে একটু পেছনের দিকে তাকানো যাক। নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গের মসনদে বসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেবেছিলেন তিনি হয়তো তারেক রহমানের সরকারের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারবেন। তিনি দম্ভ ভরে 45 দিনের একটা চরমপত্র বা আলটিমেটাম দিয়ে ঢাকাকে ভয় দেখাতে চেয়েছিলেন। বর্ডারে কাঁটা তাদের বেড়া সম্পূর্ণ করা, চোরাচালান বন্ধের ধোয়া তুলে তিনি মূলত বাংলাদেশের বিরুদ্ধে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। র এবং বিএসএফ এর সাজানো এই নাটকের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে চাপে ফেলে নিজেদের ফায়দা লোটা। শুভেন্দু ভেবেছিলেন তার এই সস্তা দাদাগিরি আর মতবরি দেখলে ঢাকা হয়তো ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু তিনি খুনাক্ষরেও বুঝতে পারেননি যে তারা আসলে তারেক রহমানের পাতা এক বিশাল ফাঁদে পা দিয়েছেন। তারেক রহমান প্রশাসন ঠিক এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল। ভারত যেন আগে নিজেদের তাস খোলে, সেটাই ছিল ঢাকার লক্ষ্য, আর ভারত ঠিক সেই ভুলটাই করেছে। আজকের বাংলাদেশ আর আগে সেই নত যেন বাংলাদেশ নেই। মেজর হাফিজের মতো বর্ষিয়ান নেতারা প্রকাশ্যেই কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, যেখানে স্বয়ং আমেরিকার মতো পরাশক্তিরও এই দেশ দখলের সাহস নেই, সেখানে মোদীর ছোট ভাই শুভেন্দু তো নিতান্তই চুনোপুটি। বাংলাদেশ এখন আর কারো ধমকে এক ফোঁটাও ভয় পায় না। আর বর্ডারের এই ফালতু মাস্তানি শক্ত হাতে দমন করার জন্যই ঢাকার এখন প্রয়োজন একজন কড়া মাথার কমান্ডারের। ঠিক এখানেই হিসাবের খাতায় সবচেয়ে বড় চমক হয়ে উঠে এসেছেন লুৎফুজ্জামান বাবর। 17 বছরের জেল জীবন তাকে শেষ তো করতে পারেনি, বরং তাকে আগের চেয়ে 1000 গুণ বেশি তীক্ষ্ণ, ক্ষুরধার আর ভয়ঙ্কর এক লড়াকু নেতায় পরিণত করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 সালের সেই সোনালী অধ্যায়ের কথা। দেশের ভেতরে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী আর গডফাদারদের এক নিমিষে মাটির সাথে মিশিয়ে দিয়ে এই লুৎফুজ্জামান বাবরই গঠন করেছিলেন এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তার সেই কড়া অ্যাকশনের ভয়ে তখন বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। মোদী প্রশাসন খুব ভালো করেই জানে দেশের ভেতরের সন্ত্রাসীদের যিনি ওইভাবে শায়েস্তা করতে পারেন, তিনি যদি বর্ডারের বাইরের মাস্তানদের সাইজ করার মিশনে নামেন, তাহলে তিনি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারবেন। তবে দিল্লি বাবরকে শুধু র্যাবের জন্যই ভয় পায় না, তাদের আতঙ্কের সবচেয়ে বড় কারণ হলো 2004 সালে সেই বিখ্যাত 10 ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনা। ভারতের গোয়েন্দাদের আজীবন ঘুম হারাম করে দেওয়ার জন্য ওই একটি ঘটনাই যথেষ্ট। ভারতের বদ্ধমূল ধারণা ছিল ওই অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা 7 সিস্টার্সের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হাতে তুলে দেওয়ার জন্যই আনা হয়েছিল, যাতে পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দেওয়া যায়। আর ভারতীয় মিডিয়া বরাবরই এই মাস্টার প্ল্যানের পেছনের মূল মস্তিষ্ক হিসেবে বাবরের নামটাই সামনে এনেছে। ভারত সবসময় ভয় থাকে বাবর আবার ক্ষমতায় এলে ভারতের ভেতরে থাকা সেই স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। এখন চারদিকে একটাই রুদ্ধশ্বাস গুঞ্জন, তারেক রহমান যদি বা লুৎফুজ্জামান বাবরকে সরাসরি স্বরাষ্ট্র বা অত্যন্ত উপস্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসান, তাহলে কি হবে? বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সালাউদ্দিন আহমেদকে হয়তো পরবর্তীতে রাষ্ট্রপতি বা অন্য কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন করা হতে পারে, অথবা তাকে স্বরাষ্ট্রমন্ত্রী রেখে বাবরকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। পদ যাই হোক না কেন, বাবর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দায় একবার পা রাখেন, তাহলেই ভারতের সব খেলার সমাপ্তি ঘটবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্ডারে বিএসএফ এর আগ্রাসন এবং রয়ের গুপ্তচর বৃত্তি পুরোপুরি রুখে দিতে বাবর হয়তো একটি স্পেশাল বর্ডার টাস্ক ফোর্স বা অ্যান্টি অ্যাসপোনিয়াজ ইউনিট গঠন করবেন। এদের মূল কাজ হবে কাউন্টার ইন্টেলিজেন্স।
সীমান্ত ঘেঁষে এলাকাগুলোতে ছদ্মবেশে থাকা রয়ের এজেন্টরা বা স্লিপার সেলগুলোকে খুঁজে বের করে এমন ভাবে সাইজ করা হবে যে তারা বর্ডার ছেড়ে পালানোর পথ পাবে না। শুভেন্দুরা ভেবেছিলেন রয়ের স্লিপার সেল দিয়ে তারা ঢাকাকে চাপে রাখবেন, কিন্তু বাবর দায়িত্ব পেলে রয়ের পুরো নেটওয়ার্ক এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলে আরো একটি জোর গুঞ্জন শোনা যাচ্ছে। ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে 10 বছর মেয়াদী এক অত্যন্ত গোপন গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ভারত এমনিতেই পাকিস্তান এবং বাংলাদেশের এই কাছাকাছি আসায় রীতিমতো রেড অ্যালার্ট বাজিয়ে দিয়েছে। দুই দিক থেকে চাপে পড়ে ভারত এখন চিড়ে চাপটা। আর ঠিক এই সন্ধিক্ষণে বাবর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পান, তবে এই গোয়েন্দা চুক্তির আসল রূপ কতটা কার্যকরী ও ভয়ঙ্কর হবে তা ভেবেই সাউথ ব্লকের কর্তাদের কপালে ঘাম জমছে। বলা যায় খেলা কেবল শুরু। শুভেন্দুর র আর বিএসএফ এর সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিতে ঢাকার টেবিলে যে মাস্টার প্ল্যান সাজানো হয়েছে তা ধীরে ধীরে আলোর মুখ দেখছে। আগামী দিনে ভারতের কপালে যে আরো অনেক বড় শনির দশা অপেক্ষা করছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। বস বাবর একবার তার পুরনো ফার্মে ফিরে এলে দিল্লির বাবুদের পালানোর কোনো জায়গায় অবশিষ্ট থাকবে না। গায়ের জোরে মাতব্বরি বেশি দিন টেকে না। শুভেন্দুর মতো নেতাদের ফাঁকা আওয়াজ এখন কেবলই হাসির খোরাক। বর্ডারে এখন নতুন সূর্য উঠছে, আর এই নতুন আলোয় ভারতের সব গোপন ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং লুৎফুজ্জামান বাবরের মতো লৌহ মানবের যুগলবন্দী ভারতের সাউথ ব্লকের জন্য এক চরম দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এক স্বাধীন, সার্বভৌম এবং আগ্রাসন মুক্ত বাংলাদেশের। ভারত যদি ভাবে যে তারা এখনো আগের মতো করেই সবকিছু কন্ট্রোলে রাখতে পারবে, তবে তারা বোকার স্বর্গেই বাস করছে। বাবর যদি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাদুকরি স্পর্শ নিয়ে মাঠে নামেন, তবে বর্ডারের পুরো চিত্রটাই পাল্টে যাবে। বিএসএফ এর চোখ রাঙানি তখন অতীত হয়ে যাবে। বর্ডারের পাহাড়ে থাকা দামাল ছেলেরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে ভারতের যে কোনো নোংরা চালের কড়া জবাব দেবে। দর্শক, শুভেন্দু অধিকারী যে কাঁটা তাদের বেড়ার স্বপ্ন দেখেছেন তা হয়তো তার নিজের গলাতেই একদিন ফাঁস হয়ে ঝুলবে। আর দিল্লির সাউথ ব্লক এখন শুধু বসে বসে আফসোস করবে যে কেন তারা তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবরের সাথে বিনা কারণে পাঙ্গা নিতে এসেছিল। এই জমজমাট রাজনৈতিক দাবা খেলায় শেষ হাসি কে হাসবে তা সময়ের হাতে ছেড়ে দেওয়া ভালো। 13,000 বর্গ কিলোমিটারের সবুজ চাদরে ঘেরা এক নৈসর্গিক লীলাভূমি আমাদের পার্বত্য চট্টগ্রাম। বাইরে থেকে দেখলে এটিকে কেবলই এক শান্ত এবং মনোরম পর্যটন কেন্দ্র বলে মনে হয়, কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে গহীন অরণ্যে কান পাতলে এখন শোনা যাচ্ছে অত্যাধুনিক সমরাষ্ট্রের ঝনঝনানি। খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটির দুর্গম জনপদগুলো এখন আর কেবল সাধারণ পাহাড় নেই, বরং এটি পরিণত হয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সমীকরণের এক বিশাল চ্যালেঞ্জিং পয়েন্টে। রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে